সরকারের যাত্রা শুরু হলো, যাত্রাটা আপনার দৃষ্টিতে কি মনে হয় যে ইতিবাচক কোনো সংকেত দিচ্ছে কি বাংলাদেশকে পরিবর্তনের দিকে নিয়ে যাওয়ার? না, এখন যাত্রা তো শুরু হয়েছে মাত্র, তাই না? 8 দিন না? এটা আরো তো সামনে তো 5 বছর। আর মাসুদ ভাই, আমাগো জন্য সমস্যা কি, হঠাৎ করে টেবিল উল্টে গেছে, বুঝছেন? সারা জীবন হলো পড়ছি হলো কি জানি গরুর রচনা, নদী রচনা আছে না, এখন এই টেবিল উল্টে গেল আর কি হঠাৎ করে। এখন তো কথা বলা আমাদের জন্য মুশকিল আর কি। না ঠিক আছে, তারপরে যাত্রা আমি বলি আপনাকে, নতুন একটা সরকার আসছে, তাই না? এখন এই সরকার সামনের দিকে যাবে, কতটুকু যাবে আমি জানি না, তবে শুরুটা খারাপ না, আমি কিন্তু শুরুটা খারাপ বলবো না। দুই একটা যেগুলো ভুল ভ্রান্তি আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করতেছি, এবং এই আলোচনাগুলি যদি ওনারা যদি ওনাদের নজরে নেন তাহলে ভালো, নজরে না নিলে খারাপ। এখন মনে করছি খারাপ, তারা যদি আবার এখান থেকে ভালো কিছু ফলাইতে পারে তাহলে ভালো। মানে এত দ্রুত কিছু বলা যাবে না। তবে আমি খালি একটা কথা বলি, তারেক রহমান সাহেবের সঙ্গে আমরা ওনার অনেক প্রশংসা করতেছি, তাই না? যে ওনার এই আচরণ ভালো, সেই আচরণ ভালো, এই কথা ভালো, সেই কথা ভালো ভালো। আচ্ছা, এই কথাগুলো উনি কেন করতেছেন আমি যেটা বুঝি আর কি, যে উনি কি একা দেশ ভালো করে ফেলাবেন? পারবেন না তো। ওনার যারা সঙ্গী যারা আছেন তারা তো বুঝবেন, তারা কি ওনাকে ফলো করতেছেন? এই জায়গাটা কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। যেমন ধরেন, উনি ওনাদের শপথ নেওয়ার পরেই বললেন ওনারা কেউ গাড়ি নেবেন না, প্লট নেবেন না। সবাই বললো হ্যাঁ আমরা গাড়ি নেবো না, প্লট নেবো না। যদি সবাই না বলতো, যদি উনি একা বলতেন আমি গাড়ি নেবো না, প্লট নেবো না, অন্য সবাই যদি বলতো আমিও নিব, আমার নিবো, আমরা আপনার কথা আপনাকে অনুষ্ঠান করবো না, তাহলে কিন্তু আরেক দৃশ্য হইতো। এখন দেখেন উনি কি বললেন, উনি বললেন যে আমি প্রধানমন্ত্রী হবে, বললেন যে আমার গাড়িটা আমি সরকারি গাড়ি ব্যবহার করব না, আমি আমার গাড়ি ব্যবহার করব, প্রোটোকলে গাড়িও কমিয়ে নিয়ে আমার গাড়ি তেল আমি দিব, আমার গাড়ির ড্রাইভারের বেতন আমি দিব। আচ্ছা, ওনার তো সবাই তো সম্পদের একটা হিসাব কিন্তু ইলেকশনের সময় দিয়েছে একটা হলফনামায়। সেই হলফনামার সম্পদে তারেক রহমানের যে হিসাব আমরা দেখছি, এই হিসাব কি ওনার যারা মন্ত্রী হয়েছেন তাদের চেয়ে বেশি? তা তো মনে হয় না। ওই হিসাব তো আমরা দেখছি, ওনার অনেক মন্ত্রী আছে, যারা ওনার মন্ত্রী আছে এদের মধ্যে আমি তো মনে করি মোটামুটি মানে 90% মন্ত্রীর সম্পদ তার চেয়ে বেশি। মানে তারা যে হিসাব সাবমিট করছে, এই লোকগুলি কি নিজস্ব গাড়ি নাই? আছে তো। এখন উনি যখন মন্ত্রী হলেন তখন কি উনি কি এই মন্ত্রীর গাড়ি পাওয়ার পর তার গাড়িটাকে ফেলাই দিবে? ফেলাই দিবে না তো, ওই গাড়িটা রাখবে। হয়তো পরিবারের লোকজন যাতায়াত করবে যে গাড়িটা আগে উনি চালাইতেন, অথবা এই গাড়িটা ওদেরকে দেবে, এটা উনি ওটা চালাবেন, কী করবে আমি জানি না। তার মানে ওনাদের সবারই গাড়ি আছে, কিন্তু তো ওনারা তো বলতে পারতো যে আমার প্রধানমন্ত্রী এই কাজটা করছে তা আমি ওনাকে ফলো করলাম। একজন মাত্র মন্ত্রী বলছে দেখলাম, কৃষিমন্ত্রী। হ্যাঁ, কৃষিমন্ত্রী, আর কেউ বলে নাই কিন্তু। মানে ওনাকে যে ফলো করা যায় সেটাও আবার একজন দেখাইছে, বাকিরা দেখে নেই কেন বলেন? এই যে আব্দুল আল মিন্টু, ওনার তো অনেক গাড়ি আছে, ওনার কি লাগে সরকারি গাড়ি? বললো না কেন? আমির হোসেন মাহমুদ চৌধুরী বললো না কেন বলেন? আরো অনেকে আছে যাদের। আর অনেকে, এরা তো অনেক টাকা মালিক, তো এরা কেন বললো না? তার মানে ওনার লোকরা আসলে ওনাকে অনুসরণ করে না, অথবা ওনারা এই কত টাকা একটা গাড়ির তেল এবং একটা ড্রাইভারের খরচ, এটা তো ওনারা বহন করতো। নতুন গাড়িটা পাইছে, এটাই তার বহন করতে বলবে যে হ্যাঁ আমার তো সরকার দিছে, হ্যাঁ দিছে, সরকার তো ওনাকেও দিছিল, তো উনি কি ত্যাগ করে কোনো ভুল করছে? ভুল তো করে নাই। তো ওই ভুল না করে থাকলে ওই কাজটা আপনি করেন না কেন? করেন নাই কেউ নেই, ওনারা মানসিকভাবে আসলে দরিদ্র, ওনারা মানসিকভাবে খুবই দরিদ্র। ওনারা এইটুক সুযোগ সুবিধা এটাও ছাড়তে চান না। তাহলে এখানে ছোট্ট জিনিস কিন্তু ছাড় দেওয়ার মতো। এখন নেতাকে তারা তো এইটুকু ছোট্ট জায়গাতে অনুসরণ করতে পারেন না, যখন বড় জায়গা আসবে তখন কি করবেন? তখন কিভাবে করবেন? তো আমার মনে হয় না যে উনি যেভাবে চালাচ্ছেন ওইভাবে সরকার চলবে। আর একটি বিষয় যে আইন শৃঙ্খলা নিয়ে, জননিরাপত্তা নিয়ে এর আগে উদ্বেগ উৎকণ্ঠা ছিল, আপনি এর আগে অনেক বলেছেন। আসলে পরিবর্তনটা সেখানে কতটা হয়েছে? আমরা কিন্তু থানা ঘেরাও দেখেছি, বিভিন্ন এজলাসে হট্টগোল দেখেছি, নানা বিষয় বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বিষয়টা হচ্ছে। এরা কারা? এটা আমি বলি আপনাকে, আইন শৃঙ্খলা বিষয়টা জানেন কি? একটা বলেন বিচার করে, বিচারটা কেন করে বলেন তো? ধরেন আমি একটা জিনিস চুরি করলাম, আমার আপনি বিচার করলেন, আমার দুটো চটথাপ্পড় মারলেন, আমাকে মারার জন্য কি আপনি বিচার করেন? তা কিন্তু করেন না। আপনি আমার সঙ্গে এমন একটা আচরণ করেন যে আচরণ দেখে আরেকজন ভাবে যে এই মোবাইলটা চুরি করলে পরে যে শাস্তিটা হবে ওটা এর চেয়ে বেশি, এই জন্য তারা যাবে না। মানে আপনি একটা এক্সাম্পল ক্রিয়েট করেন। অন্তর্বর্তী সরকার আমলে
মবটা, তারা যারা মব করছে তারা দেখছে মব করলে বাহবা পাওয়া যায়, মব করলে পরে থানায় গেলে ওসি সাহেব ভয় পায়, ওসি সাহেবের সামনে পা তুলে বসা যায়। তারা মবের ওই জিনিসটা পাইছে, ফলটা কাজে হয়েছে। আপনি দেখেন যেই দিন ইলেকশন হয়েছে, যেই দিন ইলেকশন রেজাল্ট হয়েছে 13 তারিখে, ওই দিন থেকে কিন্তু মব বন্ধ। তারা একটু থমকে গেছে। তারপরে তো 2 দিন সময় নেবে, দম দিবে, দেখবে যে এখন আমি একটু করে দেখি টেস্ট কেস কি হয়। যদি কেউ কিছু অ্যাকশনে না যায় তাহলে মব আবার হবে। বরিশালে কি হলো, আদালতে উকিলরা যায় না, মানে বারের যে সভাপতি না সেক্রেটারি জানি কি, সে যে ভাঙচুর করলো, সভাপতি যে ভাঙচুর করলো কেন, যে একজন লোকে জামিন কেন দেওয়া হলো? এই জন্য মানে জামিন দেওয়া না দেওয়া এটা তো বিচারকের এখতিয়ার। যদি তোমার পছন্দ না হয় তুমি হায়ার কোর্টে যাও। তুমি কি বিচারকের সামনে চেয়ার টেবিল ভাঙতে পারো? পারো না তো। সে ভাঙছে, কেন ভাঙছে? তার গায়ের জোর আছে যে আমি বারের সেক্রেটারি, বিএনপি করি, আমার একটা ভাব আছে, সে করছে। পরের দিন তাকে অ্যারেস্ট করছে। কারণ অ্যারেস্ট করার পর এখন তারও তো আবার জামিন লাগবে। এখন তার জামিনের জন্য গেছে, তার জামিন হয় নাই, এখনো কিন্তু আর ভাঙচুর করে নাই। লক্ষ্য করেন, এখন কিন্তু আর ভাঙচুর হয় নাই। তাহলে এখন ভাঙচুর হলো না কেন? হইল না এই কারণে যে ওই ভাঙচুর করলে যে আবার 5টা অ্যারেস্ট করবো, মানুষের মধ্যে এই ধারণাটা তৈরি হয়েছে। তার মানে আপনার ওই ধারণাটা তৈরি করতে হবে। যদি আপনি ওই ধারণাটা তৈরি করতে না পারেন, যদি আপনি মানুষকে মধ্যে এই ধারণাটা দিতে না পারেন যে তুমি আইনের বাইরে কিছু করলে তোমাকে ছাড়া হবে না, এইটা যখন আপনি ধারণা তৈরি করবেন তখন আইন ঠিকমতো সবাই মানবে। আর যদি আপনি ধারণা করেন যে না, এই যে মারামারি করছে, যেমন ওই যে হবিগঞ্জে রাত্রেবেলা কোর্ট বসে তাকে মুক্তি দিতে হলো ছেলেকে, ওই নর্মাল টাইমে করতেন কোর্ট বসে, রাত্রেবেলায় কোর্ট বসে হইলো, কারণ ওনাদের তর্স হয়েছে না, এখনই মুক্তি দিতে হবে। এবং এটা সরকার এনকারেজ করেছে। তো এগুলি হয় আর কি। মাসুম ভাই, আমি আপনার কাছে আবার আসবো। স্যার আর তুষার, যেটি কামাল ভাই বলছিলেন যে এ ধরনের ঘটনা রোধে পদক্ষেপ নিলে এটি আস্তে আস্তে কমে আসবে। বিশেষ করে আওয়ামী লীগ নেতাদের জামিন বিভিন্ন জায়গায় আপনি জানেন বিক্ষুব্ধ হচ্ছে অনেকেই। রাইট, আজকেও যেমন আব্দুর রহমান বদি, সেলিনা হায়াত, মাদক মাফিয়া মোদি আজকে জামিন পেলেন। তারপর আইভি জুলাই গণহত্যা মামলার আসামি, তিনি জামিন পেয়েছেন। এগুলো তো অত্যন্ত অশনি সংকেত। এবং আরও আরেকটা নাম আমার মনে নাই, আওয়ামী লীগের এক জেলা পর্যায়ের কুখ্যাত এক সন্ত্রাসী নেতা, তিনিও জামিন পাচ্ছেন। তো এখন নতুন সরকার ক্ষমতায় আসার পরে এই সরকারের কাছ থেকে আমরা শুনেছি কি, তার আপনি বলতে পারেন টেকনিক্যালি যে আদালত তো বিচারের সাথে সরকার কোনো সম্পর্ক নেই, আদালত স্বাধীন, এগুলো আমরা বলি, কিন্তু আমরা বাস্তবতাটা জানি যে কিভাবে আসলে সরকারের ওই প্রভাবটা থাকেই আমাদের দেশে। এখন আমি ধরে নিচ্ছি, আমি বলতেছি না যে এগুলো সরকার করছে, কিন্তু আপনি নতুন সরকার ক্ষমতায় আসার 10 দিন হয়েছে মাত্র, এর মধ্যে যদি এই বদির মতো ক্রিমিনাল মাদক মাফিয়া, আপনি তার জুলাই সংশ্লিষ্টতা বাদ দিলেও তার যে মাদকের যে ক্রিমিনাল রেকর্ড, এটার বিচার হতে হবে না? এখন আমাদেরকে কি এইটা হজম করতে হবে যে বদির মতো এরকম মাদক সম্রাট বা মাদক মাফিয়া, যে পুরো বাংলাদেশকে মাদকে একেবারে ধ্বংস করে ফেলেছে, সে এরকম উন্মুক্ত পরিবেশে খোলামেলা এবং মানে জামিনে বের হয়ে থাকবেন এবং এটা মেনে নিতে হবে? এবং তার অন্যান্য আরও অপরাধ, তিনি যেভাবে তার এই মাদকের সাথে পাশাপাশি ক্রসফায়ারের যে সম্পর্ক, এগুলো তো সব একটার সাথে সংশ্লিষ্ট। মানে সব কিছু মিলিয়ে তার এই বেরিয়ে আসাটা এটা অত্যন্ত অ্যালার্মিং ঘটনা। আর আইভির তো আপনার মোবাইলে আমরা দেখেছি যে তিনি বলতেছেন যে আমি পুলিশকে বলেছি অমুক অমুক জায়গায় যেন পুলিশ গুলি করে। ঠিক আছে, তারও বেরিয়ে আসাটা, এটা কিন্তু মানুষ, বিশেষত জুলাই মামলার ক্ষেত্রে এটা মানুষ কিন্তু প্রশ্ন তুলবে যে নতুন সরকার আসার পরে এই ঘটনাগুলো ঘটছে কেন। ঠিক আছে, এখন সরকারের যিনি আইনমন্ত্রী আসাদুজ্জামান, উনি কিন্তু অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং নির্বাচন করেছেন, সে একেবারে শেষ মুহূর্তে পদত্যাগ করে তারপর তিনি নির্বাচন করেছেন। তিনি কিন্তু নির্বাচনী জনসভার মধ্যে বলেছেন একাধিকবার যে আওয়ামী লীগকে এই যে সংগঠন হিসেবে শাস্তি দেয়, এটা আমি বিরোধিতা করেছি। আওয়ামী লীগের ভোট টানতে এই কথাটা উনি বলছেন। এখন মানুষ, উনি আইনমন্ত্রী হওয়ার পরে মানুষ এই দুয়ে চার মেলাতে চাইবে না, মানুষ কিন্তু চার মেলাতে চাইবে। ফলে এই ব্যাপারগুলোতে আমরা একটা স্বচ্ছ প্রক্রিয়া দেখতে চাই এবং সিলেক্টিভনেস চাই না, যে আপনি সিলেক্টিভভাবে কোথাও দেখালেন যে আমরা অনেক বেশি ন্যায়পরায়ণ, আরেক জায়গায় আপনি আসলে সেরকম করলেন না, তাহলে কিন্তু মানুষ আবার মনে করবে যে এগুলো আসলে আপনি থিয়েটার করছেন। আসলে সত্যিকার অর্থে আইনের শাসন কায়েম করতে হবে এবং জুলাই গণহত্যার বিচার, এটা সরকারকে তার প্রায়োরিটিতে রাখতে হবে। বিচারের ধারাবাহিকতা, সরকার এসে কিন্তু আবারও এই যে চিফ প্রসিকিউটরকেও সরিয়ে সেখানে একটি বদল করেছেন, সেখানে একটি বদল করেছে। ঠিক আছে, ওই নতুন প্রসিকিউটর এসেও বলেছেন যে আমরা বিচারটা কন্টিনিউ করব। ঠিক আছে, আপনি বিচার কন্টিনিউ করতে হবে, কিন্তু মানে এখানে যদি দেখা যায় যে কোনো শিথিলতা কিংবা ফ্রিজ করে দেওয়া মামলাগুলা, কিংবা এই যে ক্রিমিনালরা সব
আরো ক্রিমিনালরা বের হয়ে আসবে এরকম গুঞ্জন আছে। কিন্তু এগুলোর ক্ষেত্রে সরকারের কাছে আমরা স্পষ্ট এবং শক্ত জুলাইয়ের তরুণদের মন জয় করার জন্য, জুলাই মানে তো শুধু এনসিপি না, আরও অসংখ্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাতীয় বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসার ছেলেরা, মানে অসংখ্য ছেলে মেয়ে এই আন্দোলনে এসছে। তারা কিন্তু মনে প্রাণে জুলাইকে ওন করে এবং তারা চায় যে সরকার তাদেরকে ওই আস্থায় নেবে। এই আস্থায় নেওয়ার দায়িত্বটা কিন্তু নতুন সরকারের। বিগত সরকারের অনেক সীমাবদ্ধতার পর সরকার এই কাজগুলো করার চেষ্টা করেছে। তারা দেখিয়েছে যে আমরা বিচারের প্রশ্নে, সংস্কারের প্রশ্নে, নির্বাচনের প্রশ্নে কমিটেড, এবং তারা তাদের মতো করে শেষ করে দিয়ে গেছে। এখন বাকি কাজ কিন্তু এই সরকার এবং নির্বাচিত সরকার। আমরা বিএনপির কাছ থেকে বারবার শুনেছি, আমাদের প্রিয় বাবুল ভাইও কিন্তু এগুলো বারবার টকশোতে এসে বলেছেন যে নির্বাচিত সরকার আসলে সমস্যার সমাধান হবে। তাহলে এখন নির্বাচিত সরকারকে কিন্তু এই দায়িত্বটা নিতে হবে যে শেখ হাসিনাকে কিভাবে ফেরত আনবো আমরা দেশে এবং এনে বিচারের মুখোমুখি করব। বা অন্যান্য যারা কলকাতায় বা ভারতে পালিয়ে আছে তারা তো এর আগে যে আমরা যে বন্দি প্রত্যর্প যে চুক্তির কথা জানি, সেখানে ওই ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা অন্তর্বর্তী সরকারের সাথে সম্ভব না। তাহলে নির্বাচিত সরকারের সাথে সম্ভব। তাহলে এখন নির্বাচিত সরকারকে উদ্যোগটা নিতে হবে, ভারতকে বলতে হবে যে আপনি যদি আমাদের সাথে, আমরা তো চাই একটা সুসম্পর্ক, আমরা তো প্রতিবেশীর সাথে সারাক্ষণ যুদ্ধ করতে চাই না, ফলে আপনি আমার ক্রিমিনালদেরকে ফেরত দিতে হবে। এবং তারা আমার দেশে গণহত্যা সংগঠিত করেছে, যেটা সার্টিফাইড বাই দি ইউএন। তো সেই ব্যাপারে আমরা সরকারের শক্ত পদক্ষেপ। বিচার সংস্কার নিয়ে আপনার কি মনে করেন যে এখানে একটা আস্থার সংকট তৈরি হতে পারে? 100% আস্থার সংকট তৈরি হচ্ছে। আস্থার সংকটটা সরকার শপথ নেওয়ার মুহূর্ত থেকেই শুরু করেছে। এই যে সংস্কার পরিষদের শপথটা সরকার নিল না, এবং না নেওয়ার পেছনে যে যুক্তি দেখাচ্ছে, এই যুক্তিটা কিন্তু একেবারেই ধোপে টেকে না। আপনি এখন বলতে পারেন যে কথাগুলো মাসুদ ভাই বলেন যে এইটার করা দরকার কি ছিল, গণভোটের দরকার কি, সংস্কার পরিষদ দরকার কি, আমি বুঝলাম কিছুই দরকার নাই। কিন্তু আপনি টোটাল প্রসেসটা মানে করেই তো তারপর এখানে আসছেন। এই প্রসেসে তো আপনি পার্ট। কখনো তো আপনি প্রশ্ন করেন না, আপনি তো বলেন নাই যে আমি এটা মানবো না। আপনি মেনে সাইন করে, জুলাই সনদের অঙ্গীকারনামায় সাইন করে তারপর কিন্তু নির্বাচনে অংশ নিয়েছেন এবং হ্যাঁ ক্যাম্পেইন করেছেন। জনাব তারেক রহমান হ্যাঁ ক্যাম্পেইন করেছেন। তাহলে আপনি যদি গণভোট এখন বাস্তবায়ন না করেন, তাহলে মানুষ বলবে যে আসলে জুলাইয়ের যে পরিবর্তন আকাঙ্ক্ষী জনগণ, তাদের সমর্থন নেওয়ার জন্য আপনি হ্যাঁ ক্যাম্পেইন করেছেন, আসলে আপনি মানে হ্যাঁ পক্ষে না। তো এখন সংস্কার পরিষদের শপথটা না নেওয়াতে শুরুতেই আপনি একটা গুডউইল নষ্ট করলেন এবং একটা জেন্টলসম্যান এগ্রিমেন্ট ভঙ্গ করলেন। বলা হচ্ছে যে আমরা সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হই নাই, কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের আদেশে তো বলা আছে যে যারা নির্বাচিত তারা একই সাথে দুটো সদস্য হিসেবে থাকবে। সংস্কার পরিষদ সদস্য 6 মাসের জন্য, ওটার কাজ শেষ, ডিজলভ হয়ে যাবে, এবং আপনি সংসদ সদস্য, দুটো একসাথে থাকবেন আপনি। তাহলে একটা শপথ, আপনি যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের অধীনে নির্বাচন হয়েছে, এই সাধারণ নির্বাচন কিন্তু আমাদের সংবিধানের অধীনে হয় নাই, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের অধীনে হয়েছে। তাহলে এই বাস্তবায়ন আদেশের অধীনে আপনি যদি নির্বাচনটাকে মানেন, এটার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী হলেন, এমপি হলেন, সরকার হলেন, মন্ত্রী হলেন, সব হলেন, এইটা মানবেন, কিন্তু সংস্কার পরিষদ মানবেন না, এটা তো কোনো মেক সেন্স করে না। আবার আজকে আর পত্রিকা নিউজ আসছে, এটা আরো অ্যালার্মিং, যে 131টা অধ্যাদেশ অন্তর্বর্তী সরকারের, এগুলো কোনোটাই সংসদে তোলা হবে না। মানে অধ্যাদেশগুলো তো সংসদের মধ্যে পাশ করাতে হবে। এখন সংসদ যদি 30 কার্য দিবস এটাকে শুধু ইগনোর করে, তাহলে অধ্যাদেশগুলো অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। তো এটার কারণ কি? এই 131টার মধ্যে আমি বলতেছি না যে সব অধ্যাদেশ ভালো, কিন্তু সব অধ্যাদেশ কি খারাপ? এটা কি হইতে পারে? একটা ভালো অধ্যাদেশও কি নাই? তাহলে আপনি সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলেন, আর আগের সরকারের ভালো আইন কিংবা ভালো একটা সিদ্ধান্তের যদি এটা ভালো হয়, তাহলে এটা আপনাকে বাদ দিতে হবে কেন জোর করে? আপনি এটা রাখবেন না কেন? এই উদাহরণগুলো আমরা দেখতে চাই। আমরা ওটা দেখতে চাই না যে আমি জিত করে শুধুমাত্র ওই সরকার করেছে এই কারণে আমি এগুলো আর এখন বাস্তবায়ন করব না। এখান থেকে আমরা দেখতে চাই যে নতুন সরকার, জনাব তারেক রহমান যেমন বিভিন্ন জেস্টারের মধ্যে দিয়ে একটা নতুন পরিবর্তনের জেস্টার দেখাচ্ছেন, আমরা এগুলোতে দেখতে চাই যে এখানেও আসলে সরকার অহেতুকভাবে আগের সরকারের নীতি যদি জনবান্ধব হয় তাহলে সেটাকে রেখে দেবে, সেটাকে পরিবর্তন করবে না। এইটাই আছে। রাষ্ট্রপতির আপনি জানেন যে একটি গণমাধ্যমের সাক্ষাৎকারকে কেন্দ্র করে তাকে অভিশংসনের বিষয়টিও সামনে আসতে পারে। সেক্ষেত্রে আসলে নতুন কোনো জটিলতা বা রাজনীতি উত্তপ্ত হয়ে সেটি আসলে কতটা লাইনচ্যুত হতে পারে কিনা আপনার কি মনে হয়? আমি খুব বেশি একটা জটিলতা দেখি না। জটিলতা ধরলে অনেক জটিলতা আছে, কিন্তু সেগুলো আলটিমেটলি আমার মনে হয় না যে খুব একটা মানে আপনার স্থবির অবস্থা তৈরি করবে অথবা খুব একটা সংঘাতময় পরিস্থিতির জন্ম হবে, এটা আমি মনে করি না। কারণ একটা জিনিস হলো কি, বিএনপির সঙ্গে যত যাই বলেন, বিএনপি যারা বিরোধী জোট আছে তাদের সঙ্গে কিন্তু খুব যে একদম আকাশ পাতাল দূরত্ব তা কিন্তু না। না না, সেটা না। হ্যাঁ, সেটাই না। কাজেই আওয়ামী লীগ নাই রে ভাই, আওয়ামী লীগ থাকলে এক কথা ছিল যে দিব না করতে, একদিনও শান্তি থাকতে দিব না। এরা তো ওই মানসিকতার না, বিরোধী দল না। কাজেই এটা কিছু হবে না। এখন যদি আপনি বলেন আইনগত, হ্যাঁ আইনগত অনেক সমস্যা আছে, সাংবিধানিক অনেক সমস্যা দেখা যায়। সংবিধান সংস্কার পরিষদের ফয়সালাটা কিভাবে হবে? এটার ফয়সালা সময় বলে দিবে। একটা সংকট তো থাকবে। এটা আসলে সবাই বলে দিবে কিভাবে হবে। এটা নিয়ে আমি কি বলবো, কারণ বিএনপি যে তার অবস্থান ক্লিয়ার করে দিচ্ছে। এখন
এনসিপি অথবা মনে করেন জামাত ইসলাম। ইসলাম তারা কিছু কথা বলতেছে, সমস্যাটা কি জানেন? সমস্যা হলো ফিগার, সমস্যা হলো নাম্বার। তো নাম্বারে তারা এত বেশি যে এটা আপনি শুনবেন না এই আওয়াজটা খুব একটা, কিন্তু এখন লজিক আছে, পাল্টা লজিকও আছে, সব কিছুই আছে। দেখেন সবচেয়ে বড় লজিকটাকে আমি বলি আপনি, জি। আপনি যে আইন ধরেন, যে আইন ধরেন, এই সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করবে? যে আপনার সংবিধানের কথা ধরেন, স্পিকার করবে। সংবিধানের স্পিকার তো নাই, লাস্ট স্পিকার আর কি। হ্যাঁ, স্পিকার কই? স্পিকার নাই, কেন নাই? স্পিকার যে নাই এটা আপনি কে বলছে? স্পিকার যে নাই এটা আপনাকে কে বলেছে? কেউ বলছে? না, তিনি পদত্যাগ করেছেন, যেটা পদত্যাগ করলেও কিন্তু তারিখ করার কথা। যদি উনি না, ধরলাম উনি নাই, স্পিকার না আসা পর্যন্ত ধরলাম উনি করার কর্পূর কথা। হাওয়ায় উড়ে গেছে, ধরে নিলাম, তাহলে ডেপুটি স্পিকার তো আছে। ডেপুটি স্পিকার কোথায়? জেলে। ওকে জেলে, সে কি সাজাপ্রাপ্ত না? তো তাকে জামিন দিলে হয়। তাই বিষয়গুলো কি, এটা তো আপনি মনে করেন, আপনি যদি আপনি তো বলতেছেন ওই সরকারও বলছে আমি সাংবিধানিক সরকার, ইংরেজ সরকার বলছে, বলে সে ইচ্ছা মতো সংবিধানে লাইতে লুইতে এক জায়গায় নিয়ে গেছে। আবার যারা আসছে এরা বলতেছে আমি সাংবিধানিক সরকার। এই আপনার ওই কি বলে সংবিধান সংস্কার পরিষদ যারা শপথ নেয় নাই, কারণ সংবিধানে নাই, তার মানে তারা সংবিধানকে খুব ভালোবাসে তো, সংবিধানকে ভালোবাসে। তাহলে ডেপুটি স্পিকারকে ই করে না, সভাপতিত্ব করাচ্ছে না কেন? করাবে না তো। কাজেই ব্যাপারটা জানেন কি আছে বইয়ের মধ্যে, যদি এটা মানেন তাহলে ভালো, আর না মানলে আপনার মন খারাপ করুন, কথা বলবো না, কাজটা ভাই ঠিক করলেন না, এটুকুই বলবো। এর চেয়ে বেশি কি করতে পারবো? আর কিছু করতে পারবেন না তো রে ভাই। তো এটা তো একটা ইস্যুটা আপনি ই করেন, সলভ করেন, সলভ যে করতে হবে এটাও কারো আচরণে বুঝতেছেন না তো চলছে এই দেশ। এই জিনিসটা হচ্ছে সমস্ত কিছুর ঝামেলা কোথায় আমি বলি আপনাকে। ঝামেলাটা হয়েছে গিয়ে যে 5ই আগস্টে প্রয়োজন 8ই আগস্টে সরকার গঠন করলো, তখনই ওই সরকারের উচিত ছিল সংবিধানটাকে স্থগিত করে রাখা। যে জিনিসটা নাকি মার্শাল গভর্নমেন্ট করে, সামরিক সরকার কি করে? সংবিধান স্থগিত করে দেয়, করে তারা তাদের মতো করে চালায় ইচ্ছা মতো, তারপরে যা ইচ্ছা তাই করে। কিন্তু এরা করছে কি, প্রথম থেকেই বলছে আমি সাংবিধানিক সরকার, এনে গেছে এগুলো গিয়ে শাহাবুদ্দিনের কাছে শপথ নেওয়ার জন্য। তো শপথ নেওয়ার কি পার্থক্য? এইটা বইলে এখন মুহূর্তে সংবিধানের প্রশ্ন ওঠে। আবার তারা বারবার দাবি করে যে আমরা সাংবিধানিক সরকার। তো এখন এই দাবি এখন বহাল থাকবে এটা বেসিক্যালি ছিল একটা জগা খিচুড়ি সরকার, এখন জগা খিচুড়ি সিস্টেম। আমরা রাষ্ট্রপতির গণমাধ্যমের যে সাক্ষাৎকার, সেটা কি আপনার কি মনে হয় যে আসলে কি মনে হবে? উনি একদিন চুপ করে আসলে ডরে, এখন ডর চলে গেছে, এখন মুখ খুলছে। এখন সাহসটা পেয়েছে? সাহসটা হলো কি, ভয়টা চলে গেছে, অতএব সাহস হয়েছে। কারা ভয় দেখাতো বা এখন সাহস দেখাচ্ছে? ওই সরকার ভয় দেখাইতো, ওই সরকার তো ওনার সঙ্গে মানে রীতিমতো মানে তুচ্ছতাচ্ছিল্য করছে, তাকে বেইজ্জতি করার চেষ্টা করছে। এটা তো করার কোনো প্রয়োজন ছিল না। ওই লোক কি করতো? ওই লোক তো আপনি যে কোনো কাগজ পাঠাইছেন দেখে না, খালি সাইন করে দিছে। সব অধ্যাদেশে তো তার সাইন আছে, তো যার কাছে আপনি পাঠাইছেন অধ্যাদেশে সাইন করার জন্য, সে সাইন করে দিছে। তাকে আপনি মুহূর্তে প্রতিটা পদক্ষেপে অপমান করছেন। এখন সে তো পয়েন্ট ধরে পেয়েছে যে আপনি আমার কাছে পাঠালেন কেন? পাঠাইছেন কারণ আপনি সংবিধানটা মানেন। যদি আপনি সংবিধান মানেন তাহলে আমাকে আপনি এরকম অপমান করছেন কেন? তার যে সমস্ত প্রশ্ন ভ্যালিড কোশ্চেন, তো এই একটা প্রশ্নের জবাব তো এই উপদেষ্টা পরিষদের কেউ দিতে পারবে না। এবং উনি যদি বলে যে এরা এই কাজগুলি করার মাধ্যমে সংবিধান লঙ্ঘন করছে, সবটি তো বিচার হবে। যদি কেউ কোর্টে তুলে, হবে না কেন বিচার? আপনি তো সংবিধানের লঙ্ঘন করছেন একটা পর একটা, করছে না? করছে। হইল কি, যাই মানে এরা গেলে যা ইচ্ছা তাই করছে। এখন যদি কেউ বলে তুমি যা ইচ্ছা তাই কেন করলা, তাহলে উত্তর নাই। উত্তর কি দিবে? ওই একটা উত্তর পাইছে, নাকি বিপ্লব হয়েছে। হ্যাঁ, হয় নাই। তাহলে যেটা নাকি বিপ্লবী সরকার, সে আবার সংবিধান অনুযায়ী শপথ দেখে, দরকার তো ছিল না কোনো। স্যার তোষের কাছে যেতে চাই, আমরা শুনবো যে মাসুদ কামাল ভাই যেটা বলছিলেন যে যে অবস্থা, এখান থেকে আসলে উত্তরণের এনসিপির যে অবস্থান, বিশেষ করে সংসদের বিরোধী দল, তারা এক ধরনের অবস্থান তৈরি করছে, সেটা আসলে সাংবিধানিকভাবেই অবস্থান নাকি দেখেন একটা জিনিস, বিপ্লবের পক্ষে অবস্থান? এই রাষ্ট্রপতি শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে তার পতন ঘটেছে। তার নিয়োগ করা রাষ্ট্রপতি কোনো যুক্তিতে কিন্তু থাকার কোনো কারণ নেই, এবং এইটা আমরা কনসিস্টেন্টলি গত 1.5 বছর
এই দাবি করেছি, তখন বলা হয়েছিল এটা সংবিধান সম্মত হবে না, এটা করলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে, অনেক কথা বলা হয়েছে। তো এখন তো আপনার নির্বাচিত সরকার আসছে, তো নির্বাচিত সরকার আসা মাত্র এই খাঁচার পাখি কীভাবে বেরোয় গেল। এবং আমি কিন্তু ব্যক্তিগতভাবে একজন মানে রাজনীতি করার পাশাপাশি নাগরিক হিসেবে কিছুটা অপমানিত বোধ করেছি যে আমার দেশের নবনির্বাচিত, উনি কিন্তু নির্বাচিত প্রধানমন্ত্রী, খুব ছোটখাটো ব্যাপার না, 3টা ভুয়া নির্বাচনের পরে আমরা একটা নির্বাচিত প্রধানমন্ত্রী পেয়েছি, তিনি অত্যন্ত প্রেশাস আমাদের কাছে, আমরা সমালোচনা করব সেটা অন্য জিনিস, কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম তিনি আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী। তিনি যখন একজন অনির্বাচিত রাষ্ট্রপতিকে প্রোটোকল দিলেন এই শহীদ সেনা দিবসে, এবং তিনি পিলখানার হত্যাকাণ্ডের সাথে তো এই রিপোর্টে পরিষ্কার এটার সাথে ভারত এবং আওয়ামী লীগ জড়িত, তো সেই আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে নিয়ে যখন আপনি ওখানে দেখতে গেলেন, এটা কোনো আসলে মানে থাকলো না। এবং তাকে প্রোটোকল দেওয়া, আপনি দেখবেন যে এর আগের দিন 21 ফেব্রুয়ারি রাতে ফুল দেওয়ার সময় তিনি কিন্তু এই প্রোটোকলটা মানেন নাই, মানে ওই যে রাষ্ট্রপ্রধান হিসেবে যে প্রোটোকলটা দেওয়ার কথা রাষ্ট্রপতিকে, তিনি সেটা দেন নাই, এবং না দিয়ে তিনি তখন ঠিক কাজ করেছেন। পরের দিন কি ঘটলো যে তিনি দাঁড়িয়ে থেকে প্রোটোকল দিলেন এবং দেওয়ার মধ্যে দিয়ে এক ধরনের বৈধতা দিলেন রাষ্ট্রপতিকে। এই অবৈধ রাষ্ট্রপতি কি বলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে, যে অবৈধ শাসক, অবৈধ সামরিক শাসক। বেগম খালেদা জিয়াকে তিনি এই ভুয়া যে আত্মসাতের মামলায়, এতিমদের অর্থ আত্মসাতের মামলায় তিনি তখন কমিশনার ছিলেন দুদকে, এবং তার ভূমিকা আছে ক্ষেত্রে। তিনি ইসলামী ব্যাংক ধ্বংস করার পেছনে একজন কারিগর, এবং তিনি তারেক রহমান সম্পর্কে যে অশ্রাব্য ভাষায় কথা বলেছেন, আমি এটা এখানে উচ্চারণ করতে চাই না। তাহলে আমাদের আত্মমর্যাদায় আঘাত লাগে যখন আমরা দেখি এই, মানে আপনি কি সাংবিধানিক ধারাবাহিকতা, যে তার এটা আজকে যদি চুপ্পু মারা যায়, সাংবিধানিক ধারাবাহিকতার কি হবে? আমি কিন্তু এই প্রশ্ন করেছি, গত 1.5 বছর উনি যদি আল্লাহ না করে মারা যাইতেন, তাহলে সাংবিধানিক ধারাবাহিকতার কি করতেন, কাকে বসাইতেন ওখানে? তখন আপনাকে একটা এক্সেপশনাল মেজার নিতে হইতো। তাহলে এখন আমরা চাইবো যে সংসদের প্রথম অধিবেশনে তাকে অভিশংসনের প্রস্তাব আনবে, তাহলে তো এটা সাংবিধানিক হবে। আপনি সাংবিধানিকভাবে তাকে অভিশংসনের প্রস্তাব আনবেন। আপনাকে যদি একটা পাল্টা প্রশ্ন করি, যে 5 আগস্ট আপনারা গণভবনে গেলেন, বঙ্গভবনে গেলেন না কেন? আন্দোলনে তো আপনার নেতৃত্ব ছিলেন, যারা শিক্ষার্থীরা। হ্যাঁ, না এটা ঠিক আছে, এই প্রশ্ন করতে পারেন। এখন আমি আপনাকে একটা পাল্টা প্রশ্ন করি, ওই শেখ হাসিনার সাথে সাথে উনিও যদি পালাইতেন, তাহলে সাংবিধানিক ধারাবাহিকতার কি হইতো? কারণ উনি পালান নাই, নানা কারণে উনি পালান, উনি থেকে গেছেন। সেনাবাহিনীর সবাই সেনাবাহিনী পরিস্থিতি আপনারা তৈরি করতে পারেন না, জানেন তো। শুধু আমাকে দোষ দিয়ে লাভ নেই, আমাদের দোষ দিলে আপনি, জনগণ তখন ওই পর্যন্ত যায় নাই। কিন্তু ধরেন যদি যেত, অনেক দেশে তো পুরো সবই চলে গেছে না, শুধু থেকে গেছে রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট পালিয়ে গেছে, মসজিদের খতিব পালিয়ে গেছে, সবাই পালিয়ে গেছে। তো এই চুপ্পু যদি পালা যেত, তাহলে সাংবিধানিক ধারাবাহিকতার কি হইতো? এই প্রশ্নটা আমাদেরকে ভাবতে হবে। তাহলে আমরা চাইবো ওই পিছনে আর আমরা ঘাটাঘাটি না করি, আমরা চাইবো যে সাংবিধানিক পদ্ধতিতে, যেহেতু বিএনপি প্রেফার করে, সাংবিধানিক পদ্ধতিতেই এই যে একটা অডাসিটি দেখিয়েছেন এই অবৈধ রাষ্ট্রপতি, যে বিএনপি চাইলে থেকে যাব, তো বিএনপি এইটার পাল্টা জবাব হিসেবে, তাদের যেহেতু সেই সংখ্যাগরিষ্ঠতা আছে, সাংবিধানিক পদ্ধতিতে আপনারা তার অভিশংসন এবং করার অ্যাবসলিউট রাইট আপনার আছে। কেন? কারণ তিনি ওই আগের যে অবৈধ যে রেজিম, সেটার অংশ, অনির্বাচিত এমপিদের দ্বারা কিন্তু তিনি নির্বাচিত হয়েছেন, তার মানে তার কোনো বৈধতার ভিত্তি নাই। দ্বিতীয় কথা হচ্ছে, তার ব্যাপারে বিএনপির মিডিয়া সেলের বিরাট বিস্তর রিপোর্ট আছে। আমি সেদিন আবার এটা শেয়ার দিলাম বিএনপিকে মনে করে দেওয়ার জন্য, এই কিছুদিন আগে, যে তার মালয়েশিয়া সেকেন্ড হোম, তার ব্যাপারে দুর্নীতি যে সমস্ত রিপোর্ট আছে। তো একজন দুর্নীতিবাজকে আপনি রাখবেন সাংবিধানিক ধারাবাহিকতার নামে? এটা তো রাখা যায় না। এবং ফলে আমরা চাইবো যে, আমার ধারণা যে বিরোধী দলের পক্ষ থেকে দাবিটা আসবে প্রথম অধিবেশনে, সরকার এটার ব্যাপারে প্রথম অধিবেশনে একটা ভূমিকা নেবে, এবং যদি তাকে সে থেকে যায়, এটা কিন্তু আমাদের এই নিউ ডেমোক্রেসির গালে একটা বিরাট